যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন, এই রাজীব বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ দাসটা স্যালুট দিতে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয়তো পৌঁছে যেতেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি স্বপন দাসের। এই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে এলেন 3 ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে 2021 সালে মমতা ব্যানার্জি মিটিং করতে গিয়ে ওকে দেখিয়ে বললেন বন সেবকের চাকরির বনসহায়কের চাকরির প্রচুর টাকা নয়ছয় করেছে, যে তার বিরুদ্ধে আমি তদন্ত করব, তাকে আমি বাইরে রাখবো না, এর সম্বন্ধে বলেছিল। 21-এর নির্বাচনে হারলো। হারার পর কিছুদিন বাদে আবার বিবেক বোধোদয় ভুল করেছি, আবার মায়ের চরণে শরণ নিলেন, আবার ওখানে ঢুকলেন, তারপর তো কি না করে বেড়ালেন। এবার হারার পর উনি কি সব কথা বলছেন। আচ্ছা আপনি বলুন তো, তৃণমূল কংগ্রেস না, যত এই আঞ্চলিক বা পারিবারিক দলগুলো আছে, পরিবারের কোনো লোকজন যদি না থাকে, মানে উত্তরসূরি হিসেবে যদি কেউ না আসে, সে দলগুলো কোনোদিন টেকেনি। এ তো জানা কথা। তো অভিষেক ব্যানার্জি যদি আমি বলছি যে কথাটা সকলে বলছে, আমিও একই কথা বলছি, যদি মমতা ব্যানার্জি জিততো, এই রাজীব বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস থেকে শুরু করে লাইন দিয়ে অভিষেক ব্যানার্জির যা স্তুতি শুধু নয়, হয়তো স্যালুট দিতে দিতে সব হচ্ছে ওর বাড়িতে পৌঁছে যেত, এটা হতো। যারা শিবির বদল করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে পুঁজি করে নিজেদের আখের গুছোচ্ছেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে না রানী রাসমণিকে দেখেছি, না মা শারদাকে দেখেছি, না ভ্লাদিমির ইলিশ লেনিনকে দেখেছি, কিংবা রোজা লুক্সেমবুর্গ, কাউকেই আমি দেখিনি। আমি তার মধ্যে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখেছি। সেই জন্যই তুমি টিকে গেছো। ওনারা সারদা দেবীকে দেখেছিলেন অথবা রানী রাসমণিকে দেখেছিলেন বলে স্বপ্নভঙ্গ হয়েছে, সেই জন্য তারা ছটফট করছেন এখন। দেখুন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে না স্বপ্ন দোষে তাদের অন্য কিছু ভঙ্গ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তাকেই দেখেছি এই কারণে, কারণ তার নিজের জীবন, মানে তার রাজনৈতিক জীবন যে সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি দাঁড় করিয়েছেন, তার সমালোচনা থাকতেই পারে। রাজনীতির জগতে থাকবেন এবং সমালোচনা থাকবেন, এটা হয় না। তিনি রক্ত মাংসের একজন মানুষ, তার ভুল হয়েছে, নিশ্চিতভাবে হয়েছে, তিনি মানুষ বলেই তার ভুল হয়েছে। কিন্তু যে জিনিসটা তার কখনোই হয়নি, যে তিনি কাউকে বিশ্বাস করেছেন, সেইটা তার অন্যায় বলে আমি মনে করতে পারছি না। কারণ মানুষের যদি মানুষের উপর বিশ্বাস না থাকে, কি রাজনৈতিক দল ছেড়ে দিন, সমাজ টিকবে না। এদের ওপর মমতা দিয়ে বিশ্বাস করেছেন, তাদেরকে যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সব রকম সাহায্য করেছেন। কার্যত তার রক্ত ঘামের যে লড়াই, সেই পুঁজিটাকে ব্যবহার করে এরা নিজেদের আখের গুছিয়েছে। এবার বিধানসভা চত্বরে চমক দিলেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হঠাৎই হাজির হন ঋতব্রত তৃণমূলে যোগদানকারী কামানহাটির বিধায়ক। এ নিয়ে মদন মিত্রকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ, পাল্টা জবাব দিয়েছেন মদন মিত্র। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন, খবরাখবরও পাওয়া যাবে। আমার মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। রাজ্য রাজনীতিতে এখন চমকের পর চমক। এবার তেমনই এক চমক দেখা গেল বিধানসভার সামনেও। বুধবার ঋতব্রত তৃণমূলের নাম লেখানো মদন মিত্রকে শুক্রবারই দেখা গেল কালীঘাট তৃণমূলের বিধায়কদের কর্মসূচিতে। দুপক্ষের কথোপকথনও উস্কে দিল জল্পনা। মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর বিরোধী আসনে বসবো, সরকারি আসনে। এটা কি বললি? ঠিক স্ত্রী এবং 2 ছেলেকে ইডি তলব করার পরেই বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। কিন্তু এই দুদিনের মধ্যেই ফের কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে কেন? জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে দুপক্ষই। ইডির চিঠি গেছে বৌদিকে এবং ছেলেদের টার্গেট করে, ওনাকে ক্যাম্প বদল করতে হয়েছে। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন, খবরাখবরও পাওয়া যাবে। এখন এই বিপদটা কাটিয়ে নিন, তারপরে মদনদা আবার মদনদার খেলা শুরু করে দেবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছেন না অন্য কিছু করতে চাইছেন বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। কে কোন দিকে, কে কার পাশে, রহস্য থেকেই যাচ্ছে। আশাফুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশটিক বড়াইকের দেখানো পথে কি হাঁটতে চলেছেন সদ্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করা কোয়েল মল্লিক? এবার কি কোয়েল মল্লিককে রাজ্যসভায় টিকিট দেবে বিজেপি? এ নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে সুকান্ত মজুমদারের মন্তব্যে। এরই মধ্যে সূত্রের খবর, ইস্তফা দিতে পারেন রাজ্যসভার তৃণমূলের আরও 2 সাংসদ। নিচের তলায় কেউ আসবে না, উপর তলায় আসতে পারে বলতে বলেছি আমি আগে, যেটা এখনো বলছি। ওপরতলার নেতাদের জন্য লকগেট খুলে দিয়েছে বিজেপি। 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। তার ঠিক পরেই বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিকও। তিনিও কি এবার সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশটিক বড়াইকের পথেই হাঁটবেন? তার কি বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া কার্যত পাকা? কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না। আগামী দিনে তিনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সঙ্গে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। জল্পনা আরও জোরালো হয়েছে পদত্যাগের ঠিক পরেই কোয়েল মল্লিকের সঙ্গে নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাক্ষাৎ ঘিরে। এর আগে 8ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকাকালীন নরেন্দ্র মোদী, অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েই বৈঠক করেছিলেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকেই তারা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নেন। এবার তৃণমূল সাংসদ হিসেবে পদত্যাগের পর সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিকও। তবে বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখনো অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয় এখনো। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে এসে সেখান থেকে থাকার। তৃণমূল থেকে যাচ্ছেন, ইস্তফা দিচ্ছেন, ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে। এটা খুব রহস্যজনক ব্যাপার। কোয়েল ছেড়ে থাকেন তাহলে লকেট এতদিন ধরে বিজেপি করছেন, তিনি অভিনেত্রী আবার নেত্রীও বটে, তো তাহলে তো লকেটকে দেওয়া উচিত। তো বারবার তো তৃণমূল থেকেই যাবে আর নমিনেশন তারা পাবেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যে 13 থেকে 9 নেমে এসেছে। সূত্রের দাবি, রাজ্যসভায় তৃণমূল আরও দুর্বল হয়ে পড়তে পারে, কারণ কোয়েল মল্লিকের পর পদ ছাড়তে পারেন তৃণমূলের আরও 2 রাজ্যসভার সাংসদ। রাজনীতির বাইরে অন্য ক্ষেত্র থেকে এই 2 জনকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। এবার তাঁরাও পদ ছাড়তে পারেন বলে সূত্রের দাবি। কোয়েল মল্লিক চলে এলো কি কেন এলো কি জানে, এই বিষয়টা তো সেটাও একটা ব্যাপার। এরা কেনই বা আসে, কেনই বা হয়, এদের কেনই বা করে, সেটাও একটা বিষয়। কিন্তু সেগুলো যাই হোক, সেটা সব নিয়ে আমি কিছু বলতে চাই না। কোয়েল মল্লিকেরও কারণ একই, তার কারণ সেও বুঝতে পারছিল যে তার এবং তার পিতার বা তাদের পরিবারের একটা ইকমি কুকারের একটা সম্মান আছে, তো হ্যাঁ, ইন্দু মাধব মল্লিকের সেই সম্মানটা নষ্ট হচ্ছিল। শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। আজ জীবনের খবরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বর্জন না করলে পদ ছেড়ে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পিছনে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে উগরে দিলেন ক্ষোভ। বললেন, দিদিকে হাতজোড় করে বলছি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না। এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাকে ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বর্জন করা। হুড়মুড়িয়ে ভাঙছে কালীঘাট তৃণমূল, আর এই ভাঙন যে এখনই থামবে না সেটাও দিনের আলোর মতো স্পষ্ট। কালীঘাট তৃণমূল ছেড়ে আসা প্রায় সমস্ত নেতা এবং কালীঘাট তৃণমূলে থাকা নেতাদের একাংশেরও ক্ষোভ একজনেরই বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথে হেঁটে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কালীঘাট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি কেন জানি না, বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাতজোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করবেন না। তাহলে তাঁরও শিবির বদল কি সময়ের অপেক্ষা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্জন করার কথা বলছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে,
এটা যদি না হয় তাহলে কি আপনি এই পদ থেকে ছেড়ে দেবেন? ডেফিনেটলি আমাকে তাহলে সিদ্ধান্ত নিতে হবে। মমতা অভিষেকের সঙ্গে থাকা যায় না বলেই সেটা কেউ আগে বুঝেছে, কেউ পরে বুঝেছে। সেক্ষেত্রে আমি কতটা খাঁটি, কতটা সঠিক, কতটা ঠিক সেটা নিশ্চয়ই আজকে সবাই উপলব্ধি করছে, বুঝছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়াই নয়, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো যুবর দায়িত্ব দেওয়ার জন্য এই শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আগে অন্য কাউকে করা হলো যাতে লাইনটা পরিষ্কার করা যায়। আজকে শুভেন্দু অধিকারী, আমি তো বলবো বরঞ্চ আজকে ভালো হয়েছে, সাপে বড় হয়েছে যে আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তার যোগ্যতা ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় নাম বলতেও আমার খারাপ লাগে, তাৎপর্যহীন লোক। এইসব লোক শুধু ব্যক্তি স্বার্থে তারা এদিক ওদিক করে, থাকলো না থাকলো কি আসা যায়। সম্প্রতি কালীঘাট তৃণমূলের ভিতরে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন এখনও কালীঘাট তৃণমূলে থাকা আরেক নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা বিমানবন্দরের ভিতরে বাঁকড়া মসজিদে নামাজ পাঠের প্রতিবাদ কর্মসূচি থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের অনুমতি না মেলায় শেষমেশ জামিয়া ইসলামিয়া মাদানিয়া মসজিদে গিয়ে পড়া হলো নামাজ। তবে ভবিষ্যতে এই অনুমতি জোগাড়ের আইনের পথে হাঁটার কথা ভাবছে বাঁকড়া মসজিদ কমিটি। কিছু নয়, আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমরা না বলে দিচ্ছি। পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে নামাজ পড়ার পুলিশের অনুমতি না পেয়ে শেষমেশ স্থান বদল করতে বাধ্য হল বাঁকড়া মসজিদ কমিটি। ওই এলাকা থেকে 100 মিটার দূরে জামিয়া ইসলামিয়া মাদানিয়া মসজিদে গিয়ে পড়া হলো নামাজ। বিতর্কের সূত্রপাত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে থাকা বাঁকড়া মসজিদ ঘিরে। নিয়ম অনুযায়ী বিমানবন্দরের রানওয়ের অন্তত 250 মিটার দূরত্বে কোনো নির্মাণ থাকার কথা নয়। কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের 165 মিটার দূরে রয়েছে 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদ। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। এতদিন কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। শুক্রবার প্রতিবাদ কর্মসূচির ডাক দেন বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কাল যাব, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়ব। এদিন সকাল থেকেই দেখা যায় বাঁকড়া সহ গোটা এলাকা মুড়ে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী ও বিরাট পুলিশ বাহিনী দিয়ে। এলাকায় 163 ধারা জারি থাকার কথা বলে বারবার মাইকে ঘোষণাও চলতে থাকে পুলিশের তরফে। বাঁকড়া মোড় এবং তার সংলগ্ন পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অর্থাৎ 144 ধারা জারি করা হয়েছে। এই নির্ধারিত এলাকায় 4 জন বা তার বেশি লোক জমায়েত হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। এই যে ঠিক সার্ভিস রোডের উপরে, যশোর রোডের ঠিক পাশে যে মসজিদ রয়েছে যার নাম রয়েছে জামিয়া ইসলামিয়া মাদানিয়া, এখানে কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই মসজিদেই তারা কিন্তু নামাজ পড়বেন। অর্থাৎ বিতর্ক যে মসজিদকে কেন্দ্র করেছিল যে আজকে সেখানে ঢুকে তারা নামাজ পড়বেন, শেষমেশ কিন্তু সেখানে পুলিশ বা প্রশাসনের তরফে সেখানে অনুমতি না মেলাতে তারা শেষমেশ সিদ্ধান্ত নেন যে ঠিক যেখানে মসজিদটি ছিল অর্থাৎ এয়ারপোর্ট 7 নম্বর গেটের ঠিক অপোজিটে যে সার্ভিস রোড রয়েছে এখানের যে মসজিদ রয়েছে এখানে তারা নামাজ পড়বেন। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। নেক্সট স্টেপ এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি রাজ্যবাসীর পক্ষ থেকে, সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। এই ঘটনা ঘিরে সুর চড়িয়েছে বিজেপি। ওই হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। পরিকাঠামোগত উন্নয়নের প্রশ্ন, ফলে নিশ্চিতভাবে সকলের সহযোগিতা সবারই কাম্য, কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো আচার ধর্ম বিশ্বাসের জায়গা থাকে তাহলে সেখানে যারা যান তাদেরকে কনফিডেন্সে নিয়ে ঐকমত্য এবং সহমতের ভিত্তিতে যদি গোটা বিষয়টা মানুষকে বুঝিয়ে সবাই ইতিবাচক মন দিয়েই সহযোগিতা করবে। এই জল কোথায় গড়ায় সেটাই দেখার। সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।